কাদেরকে ক্ষমতা আনবেন দেখেন। আমরা ইতিমধ্যেই সরকার বারবার বলছে এই নতুন বাংলাদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন এক বাংলাদেশ, নতুন এক সময়। আপনারা সবাই জানেন, দীর্ঘ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা একসাথেই বিগত সরকারকে পদত্যাগের বাধ্য করে নতুন এক দিগন্তে বাংলাদেশ পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্ন ভাবেই যে ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায়, এই বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে। এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে দেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা, এটা জনগণ ডিসাইড করবে। এটা জনগণের সিদ্ধান্ত। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে, আমাদের যে গণভবন আছে, এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ, ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যেই অবস্থায় আছে, জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে, এটিকে বিজয় করেছে, ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব, যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের কর্মকালে আমরা গণমাধ্যম, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ আবশ্যক সকলের আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমি আজ বিদায় লগ্নে কৃতজ্ঞ চিত্তে সেটি স্মরণ করছি। বর্তমান অতীত থেকে আহরিত অভিজ্ঞতা, জ্ঞান ও উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি। বাংলাদেশের জনগোষ্ঠীর সমরূপতা, হোমোজিনিটি কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। আমাদের প্রবর্তিত অনলাইনে নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচন প্রক্রিয়ায়
প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। দুজন সদস্য এখানে উপস্থিত নাই, তারা কি পদত্যাগ করছেন? না, সচিব স্বৈরাচারকে 17-18 বছর টিকিয়ে রেখেছিল ভারত, এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সবকিছু অবদমিত ছিল। আর এর জন্য দায়ী ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে, আরেক জালিম আসতে আমরা দেব না, তাকে ঠেকাতে হবে। কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন? ভারতের সাথে আমাদের সম্পর্ক সুসম্পর্ক করতে হবে। এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন? সুসম্পর্ক করেননি কেন? আবার বলছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পতিত স্বৈরাচারকে ক্ষমা করে। এই যে কথাগুলো, এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরো মনে করি, আজকে যে ইলিয়াস আলী বলেন, চৌধুরী আলম বলেন, এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন, এরপরে আবরার, কত ছাত্র জনতা, রাজনীতিবিদ, শ্রমিক, মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ, মুগ্ধ, রায়হান, এদের শহীদি আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না? ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন, কারা শত্রুতা করতে চান? কেউ তো শত্রুতা করতে চায় না, প্রতিবেশী সুলভ সম্পর্ক। কিন্তু অপর পক্ষ থেকে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কের যদি আচরণ না করা হয়, আর আমি যদি দেখি আমার ন্যাশনাল ইন্টারেস্টে বাইরে কাজ হচ্ছে, তখন কি আমার সমালোচনা করার অধিকার নয়? আমরা তো সেই সমালোচনাই করে আসছি। মৌলানা ভাসানী করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন, দেশনায়ক তারেক রহমান করছেন। যখন ন্যাশনাল ইন্টারেস্টে বাধা হচ্ছে, চৈত্র মাসে আমাদের পানি নাই, নদী শুকিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ কি জানে না কাদের কারণে এটা হচ্ছে? এর জন্য আমরা প্রতিবাদ করব না? প্রতিদিন রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ পড়ছে, এর জন্য প্রতিবাদ আমরা করব না? হঠাৎ করে উজানের পানির আপনারা ছেড়ে দিলেন, বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল সয়লাভ হয়ে গেল, তো সেটার জন্য কি? 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বিজয়ের এই সন্ধিক্ষণে 46তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। দীর্ঘ 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বলি হওয়া নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রবাস থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে, যাদের শ্রম, ঘাম, মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 16 বছরের অন্যায় অনাচার জনগণ ভুলে যাবে না মন্তব্য করে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে স্বৈরাচার মুক্ত দেশ গড়ার স্বপ্নকে নস্যাৎ করা যাবে না। দেশে যাতে স্বৈরতন্ত্র ফিরে না আসে তা নিশ্চিত করতে পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার বিধান করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, এমনকি সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করাসহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই।
পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর থেকে শুরু করে 24-এর গণহত্যা, এসব গুম হত্যার স্মৃতিস্মারক হিসেবে গণভবনকে জাদুঘর বানানোর দাবি উঠেছে বলে জানান তারেক রহমান। গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি, দুঃশাসন, অনাচার, অপকর্মের প্রতীক। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাষ্ট্র সংস্কারের ক্রান্তিকালে নেতাকর্মীদের সংযত থাকারও পরামর্শ দিলেন তারেক রহমান। সাধ্য মতন বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন। জনগণের ভালোবাসা। এদিকে রাতে তৃণমূলের সাথে চলমান মতবিনিময় সভা ছিল কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের সাথে। দৃশ্যমান ও অদৃশ্য প্রতিপক্ষের মোকাবেলায় সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ।
কথা শুধু বলতে চাই, যে কথাটা কিনা এসছে যে আমরা দীর্ঘ 15-16 বছর লড়াই করেছি, তাই না? হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি তো। আপনাদের এখানে খুব কম লোক আছে যার বিরুদ্ধে মামলা হয় নাই, হয়েছে না? কোর্টে যেতে হয়েছে, এখানে মারা গেছে লোকে, এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন, সেই অবস্থাটার অবসান হয়েছে, তাই না? কিন্তু এই অবসানটা, এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্যার কিন্তু সমাধান হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা দেবেন। এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। আমরা পরিষ্কার বিএনপির কোন লোক এটা করতে পারে না, আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে বন্ধুরা। এই কথাটা মেসেজটা খুব ক্লিয়ার। আমরা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসছি, আমরা দাঁড়াবো। আরেকটা কথা আমি বলতে চাই, এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা। শেষ করে দিয়েছি। আপনাদের ভালো আছেন তো? ভালো থাকবেন সবাই। আর আমাদের তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবেন। দেশনেত্রী বেগম খালেদা মুক্ত হয়েছেন, তিনি যেন চিকিৎসা করে আমাদের ফিরে আসতে পারে, তার জন্য দোয়া করবেন, তাই না? তাহলে আপনারা সবাই ওয়াদা করছেন তো ঠিক মতো চলবেন? কাদেরকে ক্ষমতা জানবেন? দেখেন, বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনি বলেন বিএনপির কর্মীদের কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করার আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা কোনো যাইনি। আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। এই নতুন বাংলাদেশে মূলত ওই জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে আমরা আগেকার যে রাজনৈতিক দর্শনগুলোকে আছে ওগুলোকে কিভাবে আমরা পুনর্গঠন করব। এই পুনর্গঠনের ভিত্তির উপরেই নির্ধারণ হবে মূলত আমাদের স্টেটকে আমরা কিভাবে নতুন নতুন নীতি বা নতুন নতুন বক্তব্যের জায়গা থেকে পুনর্নির্মাণ করব। ফলত আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্যই আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের যে বৃহত্তর অংশ আছে, বৃহত্তর অংশ আসলে কি চাচ্ছে এবং তাদের মূলত এই সংবিধানের যে মৌলিক মানবাধিকার জিনিসগুলো আছে বা আরো অনেকগুলো বিষয় আছে, সেগুলো কিন্তু এই নতুন সংবিধান লিখলে যে খুব বেশি ডিফারেন্সেস হবে এরকম না। কিন্তু ডিফারেন্সেসটা হবে কোথায়? আপনারা অনেকেই বলতেছেন পুনর্লিখন করতে হবে। পুনর্লিখনটা হবে কোথায়? ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যেটা আছে, এখানে অনেকগুলো কনভেনশন আছে, অনেকগুলো ট্রিটিজ আছে, সেগুলোকে ধরে কিন্তু আমরা যে একটা প্রত্যেকটা রাষ্ট্র ওইটাকে ধরে আলোচনা করে বা কিছু স্পেসিফিক টার্মিনোলজি আছে। কিন্তু মূলত পার্থক্যটা নির্ধারিত হবে 1972 সালের পিপল আর এখনকার পিপলের উইলের যে ডিফারেন্সেস এট দ্য সেম টাইম খুব সতর্কভাবে
ওই উইলের কন্টিনিউশন ওভার 1971 যে পিপল ওনাদের উইলের সাথে তো আমাদের উইলের খুব বেশি ডিফারেন্স নাই, ওইটা একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে গেছে। সেখান থেকে বের করে 1971 পিপলস উইলকে আমি কিভাবে 24-এর পিপলস উইলের সাথে কানেক্ট করব, সেই রাজনৈতিক প্রস্তাবনাও আমাদের থাকতে হবে এবং ওই রাজনৈতিক প্রস্তাবনাটাকে কনস্টিটিউশনে ট্রান্সলেটেড করতে হবে। ফলত আমি মনে করি এটা একটা প্রক্রিয়ার বিষয়, এটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টিজের বিষয় না, বরং সমাজের বিভিন্ন বর্গের মানুষের গল্পগুলো শুনতে হবে। এবং এই যে স্যাক্রিফাইসটা, এই স্যাক্রিফাইসটাকে আমাদের হাজার হাজার শহীদ এবং আহত এবং ওনাদের যে গল্পগুলো, এই গল্পগুলোকে কেন্দ্র করে আমাদেরকে নতুন বাংলাদেশের কথাটা বলতে হবে। তো আমি মনে করি যে এইটা হচ্ছে মোটা দাগে কনস্টিটিউশন যে আলাদা হলো এবং আমাদের যে নতুন যে জনগণ এটা যে আলাদাভাবে কনস্টিটিউশন পাওয়ার নিয়ে আসলো, সেটার প্রতিফলন যদি সংবিধানে না থাকে, তাহলে সংবিধান জাস্ট এই কয়েকটা অনুচ্ছেদ বদলে এটাকে লেখার দরকার নেই। বরং সংবিধান যদি লিখতে হয়, পুনর্লিখন করতে হয়, তাহলে এখনকার পিপলস উইলকে 1971 যে পিপলস উইল আছে, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, সেটার ধারাবাহিকতা আকারে এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং ওইটার ভিতর দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ নিজেদের এখনকার যেই বাস্তবতা আছে, সেই বাস্তবতায় আদর্শিক রাজনৈতিক তর্কগুলোকে একটা মীমাংসার দিকে নিয়ে যেতে পারবে। যদি মীমাংসার দিকে নিয়ে যেতে না পারে, তাহলে যেটা হবে, এই সংবিধান অথবা আমরা যদি বলি গণপরিষদ, নতুন গণপরিষদ, কোনোটাই আসলে রাজনৈতিক ভাবে যখন এটা সামনে যাবে, মাঠে যাবে, যখন এটা টিকে থাকতে পারবে না। ফলত এই প্রশ্নটা, এই আদর্শিক এবং রাজনৈতিক প্রশ্নটা সমাধান করে ফেলতে হবে এই সংবিধানের ভিতর দিয়ে। এবং এই সংবিধানটা তখন ওই জায়গা থেকে লিখলে আমরা, এবং ওই আমি বললাম যেটা যে 1971 কন্টিনিউশন আকারে লিখতে হবে। এখানে অনেকেই আছেন মানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা 1971 যেই চেতনা বা 1971 যেই মানুষের যেই আকাঙ্ক্ষার প্রশ্নটাকে এটাকে পাশ কাটিয়ে এগোতে চাচ্ছেন, আমরা মনে করি এটা আত্মঘাতী হবে। ওইটা অবশ্যই করা যাবে না, বরং 1971 কে কন্টিনিউশন আকারে রেখে 24-এ আমাদেরকে এসে দাঁড়াতে হবে এবং জনগণের নতুন এই যে জনগণ গঠিত হয়েছে, এই জনগণকে সাথে নিয়ে আমাদেরকে আদর্শিক রাজনৈতিক প্রশ্নটা ডিল করে সংবিধানে ঢুকতে হবে। এর বাইরে যে প্রশ্নগুলো আছে, মৌলিক মানবাধিকার এবং যে ইনস্টিটিউশন বিল্ডিং এর প্রশ্নগুলো আছে, ওই ইনস্টিটিউশন বিল্ডিং এর প্রশ্নগুলো আমাদের প্রত্যেকটা সংগঠন, নাগরিক সংগঠন এবং যে শ্রেণী যে পেশার মানুষ আছে তাদের সাথে কথা বলে সেটাকে ঠিক করতে হবে। কারণ আমরা মূলত শেখ হাসিনার আমলে যেটা পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে যে উনি ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন আপনি একটা স্টেটে যখন ইনস্টিটিউশন থাকে না, ইনস্টিটিউশন শুধু সাংবিধানিক, এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান না, বরং এর বাইরেও রাষ্ট্র অনেক ধরনের ইনস্টিটিউশনস আছে। ইনস্টিটিউশন বিল্ডিং এর যে প্রজেক্টটা আছে, এবং আমি বিভিন্ন জায়গায় বলতেছি যে ফেসিবাদ, আমরা তো এটাকে ফেসিবাদ আকারে যেহেতু দেখেছি, ফলত ফেসিবাদ কিন্তু ব্যক্তি পর্যায় পর্যন্ত পেনেট্রেটেড হয়েছে। ফলত ব্যক্তি পর্যায় পর্যন্ত মানুষের সংস্কার শব্দটা ইউজ করবো না এখানে আলোচনা টপিক, তো এটাকে রিকনস্ট্রাক্টও যদি বলি, ব্যক্তি এবং সমাজকে রিকনস্ট্রাক্ট করার অ্যাম্বিশাস প্রজেক্টও বা ভিশনও সংবিধানে থাকতে হবে। ফলত আমি মনে করতেছি এই জায়গাগুলোকে ধরাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি এই আদর্শিক ব্যক্তি সমাজ এই প্রশ্নগুলোকে ডিল করবো কিনা নাকি।
বিশ্বমানের থার্মিক্স রড। সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইট পাচ্ছিল এবং ঘরে চেষ্টা করে দুইটার পরে গিয়েতে দুই লোকের দিয়ে দিয়ে পেট্রোল দিয়ে রাগুলো তার ছিঁড়ে দেয় পেট্রোল দেয় এখানে আগুন দিয়ে গাড়িগুলো তো পড়াই দিতে প্রথম তখন দিতে দোপায় আসে গাড়ি আসে যায় আমি যে গাড়িটা চালাই সেই গাড়ি সেখানে আগুন দিয়ে দিচ্ছে ওই গাড়ি চালানো অবস্থায় আগুন অবস্থায় নিয়ে আমি কিছু নিয়ে রাখছি তারপর আগুনটা রাখছি পরে বাসগুলো নিয়ে রাখছি ওরা রাখিয়ে বেলা তিনটার পরে দিকে পিছনের গাড়িগুলো আগুন দিয়ে আমাদের আপনি লাইটের যে গাড়ি করে সেই গাড়িটাও সেখানে নিয়ে পিছনে রাখছিলাম সেটাও করে পিছনে যা গাড়ি করছে সব আর আন্ডারগ্রাউন্ডের কিছু গাড়ি ছিল সাদা লাগা দিয়ে আমার সিঁড়িতে না নামতে পারে এই জন্য কিছু কাজ ছিল বন্ধ করে রাখছিল নিচে না নামতে তারপরে সন্ধ্যেপর লাইট ফাইটগুলো বন্ধ করে দিয়ে আমরা পাশে ছিলাম এবার মাধ্যমিক আগামের রাত পর্যন্ত মোটামুটি এদিক নিয়ে যায় 15 মিনিট আমাদের সময় দিত 15 মিনিটের মধ্যে সুন্দর করে ফাইট করে তারপরে ওরা মাধ্যমিক আনার পর থেকে বুঝে সব চলে ওই এই সাইডটা বিকেল ধরেই লাগাইছিল আমরা ওই সরকার ছিলাম জিএমসাহের সরকার ছিল আমিও ছিলাম পরের দিন সবাই এইভাবে আগে